স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে 10-এর ঘরে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল 94%। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে কুয়াশা পড়া শুরু হয়। বিকেল থেকে হিমেল বাতাস শুরু হওয়ায় কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। নওগাঁতেও শীতের তীব্রতা বাড়ছে, সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় শীতের তীব্রতা কতটা বেড়েছে আর জনজীবনের প্রভাব কেমন দেখছেন? উত্তরের আরেক জনপদ হচ্ছে নওগাঁ। এই নওগাঁতেও কিন্তু শীত পড়া শুরু হয়েছে, অর্থাৎ শীতের মৌসুম শুরু থেকে এখন পর্যন্ত নওগাঁতে তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গতকালকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেই তাপমাত্রা কমে 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। প্রতিদিনই কিন্তু আপনার সূর্য অস্ত যাওয়ার পর থেকে কুয়াশায় চারপাশ ঢাকা থাকছে এবং পরের দিন সূর্য যখন উঠছে, সূর্য ওঠারও অনেকক্ষণ পর কুয়াশা দেখা গেলেও সকাল 11টার পর থেকে শীতের তীব্রতাটা কিছুটা কমছে। আবার নতুন করে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাটাকে আরেক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাপমাত্রা এরকম ওঠানামার কারণে নওগাঁর জনজীবনে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা রয়েছে, তারা এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে এখন যেমন মাঠে এখনো আমন ধান কাটা শেষ হয়নি, যারা কৃষি শ্রমিক রয়েছে তারা মাঠে আমন ধান কাটা মারায় ব্যস্ত সময় পার করছে। এছাড়া যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা রয়েছে, বিশেষ করে যারা ভ্যান চালায়, অটোরিক্সা চালায়, তারা কিন্তু অনেকটা বিপদে পড়েছে। বিশেষ করে এই শীতের তীব্রতার কারণে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, যার কারণে তাদের যাত্রীর সংখ্যা কমে গেছে। আর যাত্রীর সংখ্যা কমে যাওয়ার কারণে তাদেরকে আপনার হচ্ছে আয় কমে গেছে। এর জন্য তারাও কিন্তু আপনার অনেকটা চরম বিপাকে পড়েছে বলে জানিয়েছে খেটে খাওয়া মানুষগুলো। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আরো কয়েকদিন নওগাঁর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কখনো বেশি, তাপমাত্রা কখনো কমবে, এই ধরনের অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই তারা শুরু করেছে। এবং অপরদিকে স্বাস্থ্য বিভাগ থেকে যেটা জানা গেছে যে শীতের এই তাপমাত্রার ওঠানামার কারণে শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু আপনার শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ছিল নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হবে। কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এটি এক ধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন।
তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। শনিবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরিবর্তিত শারীরিক পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বিদেশে নেওয়া হবে। দেশি বিদেশি বিশেষজ্ঞ দলের মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়া এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান তিনি। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এবার বিজয়ের মাসের খবর। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ৭ ডিসেম্বর ছিল একটি স্মরণীয় দিন। এদিন দেশের বেশ কয়েকটি জায়গায় পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ৭ ডিসেম্বর ভোরে মুক্তিবাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে। পাকিস্তানি সেনারা পালিয়ে ফরিদপুরের দিকে চলে যায়। সকাল থেকেই মাগুরায় মুক্তিবাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। শহরে উড়তে থাকে স্বাধীন দেশের পতাকা। একই দিন মুক্ত হয় চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা। ৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় শেরপুর। এদিন পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে আরও ৫০ জন আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এ ভয়াবহ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পর্যটক ও ক্লাবের কর্মীরা রয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা গ্রামের বিচ বাই রোমিও লেন রেস্তোরাঁয় এই দুর্ঘটনা হয়। আগুনের সূত্রপাত হয় ক্লাবের রান্নাঘর থেকে। সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশের কর্মকর্তারা জানান, রান্নাঘর ও তার আশপাশের স্থান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের বড় অংশই ক্লাবের কর্মচারী ছিলেন। পাশাপাশি কয়েকজন পর্যটকের মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুদানে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর হামলায় অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৬ জনই শিশু। স্থানীয়রা এমন তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত বৃহস্পতিবার সাউথ কর্দোফান রাজ্যের কালোগুইতে ২ বার হামলা চালায় আধা সামরিক বাহিনী RSF। সুদানের সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেসের ২টি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে RSF প্রথমবার হামলা চালায়। পরে উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফা হামলা চালানো হয়। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র। আল জাজিরা জানিয়েছে, নিহত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, কেননা হামলায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। খেলার খবর।
যুব বিশ্বকাপ হকিতে স্থান নির্ধারণী পর্বে দক্ষিণ কোরিয়াকে 5-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন আমিরুল ইসলাম। ম্যাচের 20 মিনিটের মধ্যে লির জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। এরপরই শুরু হয় আমিরুল শো। 21 ও 24 মিনিটে 2 পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা আনেন তিনি। তৃতীয় কোয়ার্টারে হ্যাট্রিক পূরণ করেন আমিরুল। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় বাংলাদেশের হয়ে আরও 1 গোল করেন। 2 মিনিট পর লি হ্যাট্রিক করলে ম্যাচ ফেরে দক্ষিণ কোরিয়ায়। তবে শেষ মুহূর্তে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। 5 ম্যাচে 15 গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আমিরুল। 4 ম্যাচে করেছেন হ্যাট্রিক। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা। গোপন মুঠোফোন ব্যবহার করে কারাগারের ভেতর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, নজরদারি জোরদারের সুপারিশ। এছাড়াও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন। এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার বিষয়টি নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। গতকাল পর্যন্ত শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত। এবার আছে দৈনিক যুগান্তর। তাদের বিশেষ শিরোনাম বিনিয়োগ নেই, বাড়ছে বেকার, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ বড় কারণ। বিনিয়োগের নির্দেশক হিসাব ডলারে। শিল্পের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী এবং জ্বালানি সংকটও বড় বাধা। চাকরির বাজারে হাহাকার, উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার, খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। ভিভিআইপি মুভমেন্ট হিসাবে সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি। অচিরেই সুস্থতার বিষয়ে আশাবাদ মেডিকেল বোর্ডের। এছাড়া তাদের একটি শিরোনাম বিএনপি জামায়াত সহ অন্যদের ভিন্নমত, তফসিল পেছাতে বলছে এনসিপি। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে। বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি, অবস্থার কিছুটা উন্নতি বলছেন চিকিৎসক। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার। এছাড়া তাদের একটি বিশেষ প্রতিবেদন 21 বছরের পদার্পণ উপলক্ষে প্রীতি সম্মেলন। সমকাল গণমানুষের পাশে আছে, পাশে থাকবে। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের শিরোনামে আছে ভোটের জোটে গতি নেই, বিএনপির 28টি আসন এখনো ফাঁকা, সেগুলো শরিকদের জন্য কিনা খোলাসা করেনি। জামায়াত সহ 8টি দল মাঠে সক্রিয়, কিন্তু জোটের ঘোষণা এখনো আসেনি। বিএনপি বা জামায়াত না ঘেঁষে এনসিপির ঝোঁক তৃতীয় শক্তি দাঁড় করানোয়। এছাড়া তাদের আরেকটি শিরোনাম নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে আজ ইসির বৈঠকের সময় ভোট কক্ষের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানোর পর তফসিল ঘোষণা। গণভোটের প্রচারে থাকবে লিফলেট ও ব্যানার। এছাড়াও বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া। রোববার যাত্রার কথা থাকলেও তা হচ্ছে না। 9 ডিসেম্বর অবতরণের অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। গুজবে কান্না দেওয়ার আহ্বান চিকিৎসক জাহিদ হোসেনের। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের একটি বিশেষ প্রতিবেদন পর্যটন শিল্প নিয়ে। অবহেলিত সম্ভাবনার পর্যটন। জিডিপিতে অবদান 3%, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। 2021 সালের 110তম স্থান থেকে 2024 সালে 112তম স্থানে অবনতি। প্রায় 20 দেশের ভ্রমণ সতর্কতা। বিদেশি পর্যটকদের বুকিং কমেছে 60 থেকে 70%। এক বছরে দেশি বিদেশি পর্যটকদের খরচ কমেছে $1,30,00,000। এছাড়া তাদের একটি বিশেষ সাক্ষাৎকার এসেছে। পর্যটন খাতের রূপান্তরে সংস্কার ও বিনিয়োগ জরুরি। 70 লাখ পর্যটকের গন্তব্য কক্সবাজার। এরপর আছে দৈনিক ডেইলি স্টার। তাদের প্রধান শিরোনাম সিট শেয়ারিং স্ন্যাপ রাইলস, বিএনপি অ্যালাইস, পার্টি ফিল্ডস 272 ক্যান্ডিডেটস, নো সিটস অ্যালটেড টু পার্টনার্স ইয়েট। এছাড়া তাদের আরেকটি শিরোনাম খালেদা নট ফিট টু ফ্লাই অ্যাট দিস মোমেন্ট, ডিসিশন আফটার 48 আওয়ার অবজারভেশন এন্ডস টুনাইট। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।